হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। পুরোটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা জানো বর্তমান দিনে আইপিএল কিন্তু একটা অনেক বড় ট্রেন্ডিং নিউজ রয়েছে। বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি প্রত্যেকদিন প্রায় লেগেই আছে। আজকের ভিডিওতে আমি ডিটেলসে ডিসকাস করব আইপিএল এর প্রাইজ মানি কত রয়েছে, কিভাবে আইপিএল কন্ট্রোভার্সি স্টার্ট হচ্ছে বিভিন্ন জায়গাতে, আইপিএল স্ক্যাম কিভাবে ক্রিয়েট হয়ে রয়েছে, এবং আইপিএল এ কত কোটি টাকার বিজনেস চলছে। এই সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা মাস্ট কিন্তু পুরোটা দেখবে। দেখো, 2024-এ আমরা যদি দেখি, আইপিএল 2024-এ যারা উইনার অ্যামাউন্ট রয়েছে প্রায়, মনে রেখে দাও, 20 কোটি টাকা কিন্তু আইপিএল যারা উইন করবে, যে দল জিতবে সেই দল কিন্তু 20 কোটি টাকা পাবে, এবং রানার আপ দল যেটা রয়েছে সেটা কিন্তু 13 কোটি টাকা কিন্তু আইপিএল থেকে কিন্তু তারা নেবে। তো বুঝতেই পারছো, হিউজ অ্যামাউন্ট কিন্তু প্রাইজ মানি হিসেবে কিন্তু রাখা হয়েছে। এর সঙ্গে সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমরা জানো, যে আইপিএল কিন্তু তার যে ভ্যালু, তার যে ব্র্যান্ড ভ্যালু, সেটা কিন্তু কন্টিনিউয়াস বাড়ছে। লাস্ট 15 ইয়ার্সে, মানে 2008 থেকে আইপিএল স্টার্ট হয়েছে, 2023 পর্যন্ত আমরা যদি দেখি, রেভিনিউ স্ট্রাকচারে প্রায় 400% জাম্প এসছে। তার মানে যে আইপিএলে 100 টাকা খরচা হতো, সেখানে এখন কিন্তু 400% কিন্তু আইপিএলে কিন্তু তার কিন্তু জাম্প কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এত পরিমাণ অ্যামাউন্ট কিন্তু খরচা হচ্ছে বর্তমান আইপিএল গুলোতে। এবার আমরা যদি দেখি যে এই যে রেভিনিউ যেটা স্ট্রাকচার আইপিএল এ রয়েছে, অর্থাৎ যে পরিমাণ টাকা কালেক্ট করা হচ্ছে, সেই পরিমাণ টাকা অন্যান্য যত স্পোর্টস হয়, যেরকম কি এনবিএ হয় তোমরা জানো, এছাড়া আমরা যদি দেখি লা লিগা হয়, ফিফা হয়, ফুটবল, বিভিন্ন ক্লাবগুলো বিভিন্ন ধরনের স্পোর্টস অর্গানাইজ করে, তাদের দিক থেকে যদি দেখা হয়, এখনও আইপিএল কিন্তু যথেষ্ট নিচে আছে। বাট আমরা যদি দেখি যে বর্তমানে সব থেকে আগে যে যে খেলাটা থেকে সব থেকে বেশি টাকা ইনকাম হয়, সেটা হচ্ছে এনএফএল লিগ। তারপরে তুমি যদি দেখো এনবিএ লিগ, আইপিএলকে তুমি এখানে 10 নম্বরের কাছাকাছি দেখতে পাবে। যদিও এটা এশিয়ার দিক দিয়ে যদি দেখা হয়, এশিয়ার কিন্তু সব থেকে লার্জেস্ট বা কস্টলি প্লেয়িং স্পোর্টস বলা হয় আইপিএল। তোমরা জানো যে এটা ইন্টারন্যাশনালের দিক দিয়ে যদি দেখি অনেকটা নিচে দেখতে পাবো, কিন্তু আমরা যদি ইন্টারন্যাশনাল না দেখে যদি ন্যাশনালি দেখি, অর্থাৎ এশিয়া বা সাউথ এশিয়া রিজনে দেখি, আইপিএল থেকে সব থেকে বেশি কিন্তু টাকা ইনকাম হয়। তোমরা দেখতেই পাচ্ছ এনএফএল থেকে প্রায় 8 মিলিয়ন, 8,000 মিলিয়ন ডলার কিন্তু টোটাল প্রত্যেক বছর কিন্তু কালেক্ট হয়। এবার যদি আমরা প্রত্যেকটা, এখানে একটা কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেন হচ্ছে যে আইপিএল এ কোন কোন দল, যারা যে সমস্ত দল পার্টিসিপেট করে, তাদের বিজনেস মডেল কি রয়েছে। দেখো, আইপিএল একটা না, বর্তমানে কিন্তু একটা বিজনেস মডেল হয়ে গেছে। বড় বড় ইনভেস্টাররা আইপিএল এর মধ্যে কিন্তু ইনভেস্ট করছে। তোমরা দেখো আম্বানি, আদানি, গোয়েঙ্কা, এরা সবাই কিন্তু ইনভেস্ট করছে আইপিএল এর মধ্যে। আইপিএল এ তুমি যদি দলের ব্র্যান্ড ভ্যালু দেখো, মুম্বাই ইন্ডিয়ান্স সব থেকে বেশি ভ্যালুয়েশনের দিক দিয়ে যদি দেখো, 87 মিলিয়ন ডলার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান ভ্যালু। চেন্নাই সুপার কিংস 81 মিলিয়ন ডলার। এগুলো একটা প্রাইভেট এন্টিটি হিসেবে উঠে এসছে এখন। আর এগুলো একটা পার্টিকুলার কোনো অর্গানাইজেশন নয়, এটা একটা প্রাইভেট এন্টিটি হিসেবে কিন্তু এই দলটা কিন্তু রান করছে। আইপিএল এর শুরুটা যদি দেখি, আইপিএল কিন্তু শুরু হয়েছিল সুভাষচন্দ্র বোস। তোমরা জানো সুভাষচন্দ্র, ডক্টর সুভাষচন্দ্র, যিনি বেসিক্যালি কিন্তু জি এন্টারটেনমেন্ট নিউজ যেটা রয়েছে, তার কিন্তু সিইও ছিলেন, তার ফাউন্ডার ছিলেন। তো সেই সুভাষচন্দ্র প্রথম কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট লিগ, যেটা আইসিএল বলা হয়, সেই ইন্ডিয়ান ক্রিকেট লিগ শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীকালে ইন্ডিয়ান ক্রিকেট লিগে কিন্তু ওপর একটা ব্যান আসে বিসিসিআই থেকে। তারপর পরবর্তীকালে কিন্তু আইপিএল এর সূচনা হয়। আর যেখান থেকেই বিসিসিআই কিন্তু হিউজ পরিমাণ টাকা আইপিএল থেকে কিন্তু কালেক্ট করে। আমরা যদি দেখি যে যেটা বিসিসিআই রয়েছে, সেটা কি কোনো গভর্নমেন্ট বডি? অ্যাকচুয়ালি তা কিন্তু নয়। বিসিসিআই কিন্তু গভর্নমেন্ট অথরিটি নয়। বিসিসিআই একটা প্রাইভেট এন্টিটি, মানে একটা প্রাইভেট বডি। বাট এটাকে কন্ট্রোল করে কিন্তু গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো কন্ট্রোল করে। এখন মনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে, যেহেতু গভর্নমেন্ট অর্গানাইজেশন কন্ট্রোল করে, তাহলে বিসিসিআইকে কেন গভর্নমেন্ট অথরিটি ডিক্লেয়ার করা হচ্ছে না? কেন না, বিকজ অফ দ্যাট, এটা প্রাইভেট বডি হয়েও গভর্নমেন্টের দিক দিয়ে যেহেতু কন্ট্রোল হয়, তাই জন্য এটাকে কিন্তু এখনো পর্যন্ত, এর এক্সপোজার অনেক বেশি রয়েছে, তাই জন্য এখনো পর্যন্ত এটাকে কিন্তু গভর্নমেন্ট এন্টিটি আন্ডারে কিন্তু ইনক্লুড করা হয়নি। বাট গভর্নমেন্ট চাইলে কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো তোমরা যদি দেখো যে এর যে পপুলারিটি, এই যে
20 ওভারের গেম, সেই গেমের যে পপুলারিটি সেটা এতটাই এই মুহূর্তে ক্রেজ ক্রিয়েট করে রয়েছে। তো এখন বিসিসিআই যেটা প্ল্যান করছে যে তারা T10 ফরম্যাটে কিন্তু পরবর্তীকালে নেক্সট ইয়ার থেকে হোপফুলি হতে পারে এই খেলাটা চালু হয়ে যাবে, অর্থাৎ 10 ওভারের খেলা হবে। কারণ কি, যত কম সময়ের খেলা হবে তত ইম্প্যাক্ট বেশি হবে, তত কম সময়ের মধ্যে রান চেজিং পাওয়ারটা বেশি হবে, আর তাতে পপুলারিটি কিন্তু অনেক বাড়বে। তোমরা জানো যে রিসেন্টলি কিন্তু আইপিএল এর সঙ্গে সঙ্গে মোস্ট পপুলার স্পোর্টস ক্যাটাগরিতে লিজেন্ড লিগ যেটা চালু হয়েছিল, সমস্ত লেজেন্ডসরা যারা পার্টিসিপেট করছিল সেম লাইক আইপিএল, সেটাও কিন্তু মোস্ট পপুলার হচ্ছে মোস্ট ওয়াচ ক্রিকেট টুর্নামেন্টগুলোর মধ্যে কিন্তু উঠে এসছে। তার মানে বুঝতেই পারছো কম সময়ের যে ম্যাচগুলো হচ্ছে সেগুলোর কিন্তু এখন কিন্তু যদি দেখো তার পপুলারিটি কিন্তু যথেষ্ট বেড়েছে। আইপিএল এর যে বিজনেস মডেল না, সেই বিজনেস মডেল এনবিএ এর যে বিজনেস মডেল বা লা লিগার যে বিজনেস মডেল তার থেকেও কিন্তু অনেক বড়। এই আইপিএল এর কিন্তু বহুত কোটি টাকার কিন্তু একটা বিজনেস হয়। আমি যদি তোমাকে একটু হিসেব বোঝাই, রেভিনিউ মডেলটা বোঝাই, আইপিএল 2023-এ রেভিনিউ 10,000 crore রেভিনিউ কিন্তু ক্রস করেছিল। আচ্ছা, এই 10,000 কোটি টাকা শুধুমাত্র আইপিএল এর স্পোর্টস থেকে এসেছিল। আমি স্পন্সরশিপ, টিকিট এগুলো বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র অ্যাড রেভিনিউ এসেছিল, অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ এসেছিল 10,000 কোটি। তোমরা জানো যে আইপিএল এ ড্রিম11 ইনভেস্ট করে, তারপর বিভিন্ন ধরনের কোম্পানি আনএকাডেমি মধ্যেখানে ইনভেস্ট করে রেখেছিল, বাইজু ইনভেস্ট করতে থাকে। তো বহু অ্যাড রেভিনিউ কিন্তু আইপিএল কিন্তু কালেক্ট হয়, বিসিসিআই কিন্তু কালেক্ট করে। 2023-এ আইপিএল এর যে অ্যাড রেভিনিউ ছিল সেটা 10,000 কোটি টাকা। আমরা যদি কি অন্যান্য জায়গাগুলো থেকে দেখি, তাহলে আইপিএল এর যে ভ্যালুয়েশন এই মুহূর্তে পুরো ইকোসিস্টেমের যে ভ্যালুয়েশন, অ্যাড বলো, ব্রডকাস্টিং বলো, টিকিট বলো, এই সমস্ত কিছু যদি মিলিয়ে দিই তাহলে 2023-এ এটা দাঁড়িয়েছিল 92,500 কোটি টাকা, যেটা 2022-এ ছিল 87,000 কোটি টাকা। তার মানে বুঝতেই পারছো 92,000 কোটি টাকা ইনকাম করছে শুধুমাত্র আইপিএল ইকোসিস্টেম থেকে। ঠিক আছে, এছাড়া আমি যদি প্রেজেন্টের রিপোর্ট দেখি, স্পোর্টস ইন্ডাস্ট্রির যদি টোটাল রিপোর্ট দেখি, তাহলে ইন্ডিয়াতে তুমি যদি দেখো, আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি, দেখো ইন্ডিয়াতে আইপিএল যেটা হয় না, আইপিএল এ ব্রডকাস্টিং ব্যাপারটা থাকে, মানে ব্রডকাস্টিং মানে কোন কোম্পানি সেটাকে ব্রডকাস্ট করবে। তুমি দেখো এখানে অনেকগুলো কোম্পানি কিন্তু ব্রডকাস্টিং হিসেবে উঠে এসেছিল। মাঝে তোমরা জানো হটস্টারকে আমরা ব্রডকাস্টিং হিসেবে পেয়েছিলাম, তারপর থেকে জিও সিনেমাতে কন্টিনিউয়াসলি ব্রডকাস্ট হচ্ছে। এবার তুমি যদি দেখো স্টার স্পোর্টস নেটওয়ার্ক, যেটা হচ্ছে তোমার টিভিতে আমরা যখন খেলা দেখি তখন স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাচ্ছি, এবং সেখানে তার যে পপুলারিটি সেটা কিন্তু লক্ষণীয়। 505 মিলিয়ন ভিউজ, 427 বিলিয়ন মিনিটস কিন্তু ওয়াচ টাইম। তার মানে বুঝতেই পারছো কি হারে ওই অ্যাপগুলোর পপুলারিটি কিন্তু ক্রিয়েট হয়েছে। পুরো স্পোর্টস ইন্ডাস্ট্রির মধ্যে আমরা যদি দেখি টোটাল রেভিনিউ, মানে ক্রিকেট বলছি, ইন্ডিয়ান ক্রিকেট বলছি, 15,000 কোটি টাকা হচ্ছে শুধুমাত্র রেভিনিউ কালেক্ট করছে, শুধুমাত্র আমরা ক্রিকেট সেগমেন্ট থেকে দেখতে পাচ্ছি। এর সঙ্গে সঙ্গে জিওকে যদি দেখো, জিও বিসিসিআই আইপিএল স্পন্সরশিপ সেল করেছে 1485 কোটি টাকার। মানে আমি বললাম 10,000 কোটি টাকার সঙ্গে আবার 1485 কোটি টাকা অ্যাড করে নাও শুধু স্পন্সরশিপ, যেমন টাটা আইপিএল, ড্রিম11 আইপিএল, সিএর স্ট্র্যাটেজিক টাইম আউট, ঠিক আছে, এই যে ভিভো আইপিএল হয়েছিল। তো এই যে স্পন্সরশিপগুলো, এই স্পন্সরশিপগুলো থেকে কিন্তু বিসিসিআই কালেক্ট করেছে প্রায় 1485 কোটি টাকা কিন্তু বিসিসিআই কালেক্ট করেছে। এবার আমরা যদি দেখি আইপিএল এর জিও সিনেমাতে তোমরা জানো জিও সিনেমা অ্যাপটা, এইটা যদি তোমরা ফ্রিতে আইপিএলকে দেখতে পাচ্ছ, জিও সিনেমা এই অ্যাপটাতে, তার অ্যাপে আইপিএলকে দেখানোর জন্য আমরা যদি দেখি 18টা স্পন্সরশিপ, 25টা 250টা অ্যাডভার্টাইজমেন্টের কাছ থেকে কিন্তু টাকা নিয়েছে। তার মধ্যে এইচডিএফসি ব্যাংক রয়েছে, ক্রেড রয়েছে, নিউমেরাস কোম্পানি রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু জিও কোম্পানি যেটা, বা রিলায়েন্সের যেটা জিও কোম্পানি, তারা কিন্তু হিউজ পরিমাণ টাকা কিন্তু কালেক্ট করেছে। তো বুঝতেই পারছো যে কি হারে এখানে গেমটা চলে। 32 মিলিয়ন ভিউজ হয়েছিল আইপিএল এর জিও সিনেমা অ্যাপে, রেকর্ড 32 মিলিয়ন ভিউজ হয়েছিল গুজরাট টাইটেন্স আর সিএসকে একটা ম্যাচ চলছিল, ওই ম্যাচ চলাকালীন এত পরিমাণ কিন্তু ভিউজ আসছিল। এবার তুমি একটা বোঝার চেষ্টা করো যে একটা অ্যাপে যদি একটা পার্টিকুলার ম্যাচের জন্য এত ভিউজ আসছে, তো অবভিয়াসলি যারা অ্যাডভার্টাইজার আছে তারা তো অবভিয়াসলি এতে ইন্টারেস্টেড ফিল করবে, কারণ তারা জানে যে তাদের অ্যাডটা কিন্তু রান হবে, তাই না? তো অবভিয়াসলি তারা কিন্তু এতে ইনভেস্ট করছে, হিউজ পরিমাণ টাকা কিন্তু ইনভেস্ট করছে, এবং এখান থেকে রিলায়েন্স কোম্পানি কয়েক হাজার কোটি টাকা কিন্তু ইনকাম করছে। এবার আমরা যদি দেখি আইপিএল এর ফাইনাল ডেট আমি তোমাকে বলছি 2024-এর ফাইনাল ডেট 26শে মে 2024। জেনে রাখো, আমি তোমাকে বলছি এক্স্যাক্ট তো বলছি না, তাও আমি বলছি মিনিমাম টিকিট প্রাইস 2,000 টাকা থেকে স্টার্ট হবে, মিনিমাম টিকিট প্রাইস। এবার তুমি ভাবো
পুরো যেটা স্টেডিয়াম আছে আহমেদাবাদের, যেটা মোটেরা স্টেডিয়াম বা এখন যেটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম বলা হচ্ছে, সেখানে যদি আমি ধরি মিনিমাম 2,000 টাকার টিকিট, মানে তুমি ভেবে নাও যে কত মানুষ প্রেজেন্ট থাকে আর টোটাল শুধুমাত্র টিকিট রেভিনিউ কত টাকা যেতে পারে। এবার এখানে একটা জিনিস বলে দিই, শুনে নাও। এই যে পুরো টাকাটা, এবার মনে হতে পারে যে আইপিএল এর যে পুরো টাকাটা আসছে, এই টাকাটা যাচ্ছে কোথায়? বিসিসিআই এখানে একটা গেম খেলে। কি গেম খেলে? এই যে টোটাল অ্যাড রেভিনিউ বা টোটাল টিকিট রেভিনিউ যা কিছু আসে, সেটা কিন্তু 50-50 শেয়ার হয়। অর্থাৎ 50% থাকে কার কাছে? বিসিসিআইয়ের কাছে। আর 50% মনে রেখে দাও, এই পুরো টাকা এই যতগুলো ফ্র্যাঞ্চাইজি আছে তাদের মধ্যে কিন্তু শেয়ার হয়ে যায় 50% টাকা। এবার বুঝতে পেরেছো? দ্যাটস ওয়াই বড় বড় ইনভেস্টাররা এই মুহূর্তে ক্রিকেটে ইনভেস্ট করতে চায়। কেন? না, তাতে 50% রেভিনিউ পেয়ে যাবে, বিসিসিআই 50% রেখে দেবে, বাকি টিকিট, অ্যাড, স্পন্সর এগুলো থেকে যা টাকা আসবে সেই টাকাটার 50% কিন্তু ওই সমস্ত যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে সেগুলোর কাছে চলে যাবে, এবং তারা ওই টাকা দিয়ে কিন্তু বড় বড় প্লেয়ারদেরকে কিনবে। আলটিমেটলি টাকা কাদের কাছে যাচ্ছে? ঘুরে ফিরে তুমি যদি দেখো, ইনভেস্টার আর কাদের কাছে? সাধারণ মানুষের টাকা যাচ্ছে কিন্তু ক্রিকেট প্লেয়ারদের কাছে। এই ক্রিকেট প্লেয়ারদের বর্তমানে রেভিনিউ যদি দেখো না, সেটা চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। ধোনির যে ব্র্যান্ড, সেটা বলা হচ্ছে আইপিএল থাকুক বা না থাকুক, এই আইপিএল ধোনিকে অনেক বড় জায়গায় নিয়ে গেছে। তার যে ব্র্যান্ড রেভিনিউ, ব্র্যান্ড যে এটা ভ্যালুটা, সেটা অনেক বড় জায়গায় নিয়ে গেছে। আমরা রিসেন্টলি না একটা ডিটেলস চেক করছিলাম, 2022-এ এই ডিটেলসটা বেরিয়েছিল যে অন দ্য বেসিস অফ লিডারশিপ এবং অ্যান্ড অলসো ব্র্যান্ড ভ্যালু, তাহলে কার ব্র্যান্ড ভ্যালু বেশি আছে? দেখো 2022-এ রণবীর সিংয়ের কিন্তু ব্র্যান্ড ভ্যালু বেশি ছিল। তারপরে তুমি দেখতে পাচ্ছ বিরাট কোহলি ছিল, আর ধোনিকে এখানে দেখতে পাবে। বাট এইটা আইপিএল আসার সঙ্গে সঙ্গে কিন্তু বদলে গেছে এই চেহারাটা। 2024-এ আমরা যখন দেখব, তখন কিন্তু ব্র্যান্ড ভ্যালু কে চলে আসবে বলো তো? বিরাট কোহলি চলে আসবে ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে। তারপরে আমরা ধোনিকে দেখতে পাবো ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে। তো বুঝতেই পারছো এই আইপিএল কিন্তু ট্রেন্ড চেঞ্জ করছে, পুরো পজিশনকে চেঞ্জ করছে, রেভিনিউ স্ট্রাকচারকে চেঞ্জ করছে। সাধারণ মানুষের সমস্ত টাকা সেই ইনভেস্টারদের কাছে যাচ্ছে যারা বড় বড় টাকা অ্যামাউন্ট ইনভেস্ট করছে, এবং ক্রিকেট প্লেয়ারদের কাছে যাচ্ছে। আমরা সাধারণ মানুষ টিভির সামনে বসে আছি, মোবাইলের সামনে বসে আছি, খেলা দেখছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমাদের যত হার্ড অ্যান্ড মানি আছে সেগুলো কিন্তু অ্যাবজর্ব হয়ে ডাইরেক্টলি কিন্তু তাদের কাছে চলে যাচ্ছে, যারা পুরো কান্ট্রিকে কিন্তু মানি পাওয়ারের দিক দিয়ে লিড করছে। তো হোপফুলি বোঝাতে পারলাম যে বিসিসিআই কিভাবে আইপিএল এর মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা ইনকাম করছে, এবং সেই টাকা কিভাবে সেলিব্রিটিদের কাছে পৌঁছচ্ছে, ক্রিকেটের প্লেয়ারদের কাছে পৌঁছচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।